তথ্য যখন সত্য নয় তখন সেটি হয়ে ওঠে সবচেয়ে ভয়াবহ অস্ত্র। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই বিকৃত তথ্যের অস্ত্রই এখন বিভ্রান্তি, উত্তেজনা ও অস্থিরতার অন্যতম মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক বছরে দেশের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ভুয়া সংবাদ ভয়াবহ মাত্রায় বিস্তার লাভ করেছে। শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, এমনকি স্বাস্থ্য খাতও এই তথ্য সন্ত্রাসের কুপ্রভাবে রেহাই পায়নি। অনেকে একে বলে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের বাই প্রোডাক্ট মনে করলেও বাস্তবতা অনেক গভীর। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তথাকথিত গণমাধ্যমের দায়িত্বহীনতা এবং সাধারণ মানুষের তথ্য সচেতনতার অভাব, এই ত্রিভুজ মিলে পরিস্থিতিকে করেছে আরও জটিল, আরও বিপজ্জনক। মিস ইনফরমেশন বলতে বোঝায় এমন ভুল তথ্য যা অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়ে, যেমন 3 চামচ লবণ খেলেই করোনা সেরে যাবে। এই ধরনের তথ্য কখনো হাস্যকর, কখনো প্রাণঘাতী। কিন্তু যখন ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে ছড়ানো হয়, তখন তার রূপ নেয় ডিসইনফরমেশনে। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে ফেক ভিডিও তৈরি, গুজব ছড়ানো অথবা বিকৃত ছবি ব্যবহার এর চরম উদাহরণ। এসব তথ্য অনেক সময় এতটাই বিশ্বাসযোগ্য উপস্থাপনায় ছড়ানো হয়, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে, যা অনেক সময় পরিচিত জনের মাধ্যমেই আসে। ফলে সন্দেহ করার প্রবণতাও কম থাকে। এর ফলাফল মারাত্মক। সমাজে তৈরি হয় আতঙ্ক, বিভ্রান্তি, প্রতিক্রিয়া এবং অনাস্থা। রাজনৈতিক উত্তেজনা, মূল্য বৃদ্ধি, ব্যাংক সংকট কিংবা ধর্মীয় ইস্যুতে ছড়ানো গুজব অনেক সময় সাধারণ মানুষকে উত্তেজনায় রাস্তায় নামিয়ে আনে। সাম্প্রতিক সময়ে বিভ্রান্তির সবচেয়ে আধুনিক এবং মারাত্মক অস্ত্র হয়ে উঠেছে কাটিং ক্লিপ। টকশো 30 মিনিটের আলোচনার মধ্যে থেকে 10 সেকেন্ড কেটে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে হয় বক্তা হয়তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন বা ধর্ম অবমাননা করেছেন। এডিট করে এসব ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা হোয়াটসঅ্যাপে। প্রেক্ষাপট বাদ যায়, বক্তব্যের মূল সুর হারিয়ে যায়, থেকে যায় শুধু উত্তেজক অংশটি। এর ফলাফল সমর্থকদের মধ্যে ঘৃণা, প্রতিপক্ষের বিরুদ্ধে হিংসা এবং রাজনীতিতে চরম মেরুকরণ। প্রথমত দায় রয়েছে ভুইফোর অনলাইন পোর্টালগুলোর, যারা লাইসেন্সবিহীনভাবে নাটকীয় ভয়েস ওভার আর উত্তেজনাপূর্ণ শিরোনাম দিয়ে ছড়িয়ে দিচ্ছে মিথ্যা তথ্য। দ্বিতীয়ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত ডিজিটাল ট্রল ইউনিটগুলোর, যাদের কাজই হলো বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা, ক্লিপ বানানো এবং হ্যাশট্যাগ ট্রেন্ডের মাধ্যমে জনমত প্রভাবিত করা। তৃতীয়ত মূলধারার কিছু সংবাদ মাধ্যমও দায় এড়াতে পারে না। রেটিং, ক্লিক ও প্রতিযোগিতার চাপের মুখে যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে কেউ কেউ। চতুর্থত দায় আমাদের, সাধারণ ব্যবহারকারীদেরও। আমরা যাচাই না করে, না বুঝেই তথ্য শেয়ার করি, মন্তব্য করি, বিচার করে ফেলি। আমরা নিজেদের অজান্তেই বিভ্রান্তির চক্রে সহযাত্রী হয়ে পড়ি। দুর্ভাগ্যজনকভাবে প্রযুক্তির অ্যালগরিদমও যেন বিভ্রান্তির পক্ষেই কাজ করে। সত্যভিত্তিক গঠনমূলক তথ্য ছড়াতে সময় লাগে, কিন্তু নাটকীয়, ভয়াবহ বা ষড়যন্ত্রমূলক মিথ্যা ছড়াতে সময় লাগে না। ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর নীতিমালাও বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মানানসই নয়। ফলে ফ্যাক্ট চেক বা অপসারণ প্রক্রিয়া হয় ধীর, অনেক সময় অকেজো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের মাঝে মধ্যে ভুয়া খবর শনাক্ত করলেও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে নেই কোনো কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো। ডিজিটাল নিরাপত্তা আইন বরং অনেক সময় সমালোচকদের দমনে ব্যবহৃত হয়েছে, কিন্তু প্রকৃত গুজব রটনাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। প্রথিত সংবাদ মাধ্যমগুলোও প্রথম হবার প্রতিযোগিতায় মত্ত হয়ে পড়ে যাচাইবিহীন খবর প্রচার করছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালাকেও উপেক্ষা করছে। দায়িত্ব, নীতি ও সচেতনতা এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সম্মিলিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ। প্রস্তাবিত সমাধানগুলো হলো স্কুল, কলেজ পর্যায়ে তথ্য যাচাই ও মিডিয়া লিটারেসি শিক্ষা বাধ্যতামূলক করা, প্রতিটি
প্রধান গণমাধ্যমে ফ্যাক্ট চেক ইউনিট গঠন ও তা পরিচালনায় কঠোর নীতিমালা নির্ধারণ, সরকারি পর্যায়ে রিউমার অ্যালার্ট জাতীয় একটি প্ল্যাটফর্ম চালু করা যা গুজব শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কতা জারি করবে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণে ব্যবস্থা নেয়া, সাংবাদিক, সম্পাদক ও কন্টেন্ট নির্মাতাদের জন্য নৈতিকতা ও তথ্য যাচাই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, সাধারণ জনগণের মধ্যে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা, আগে যাচাই পরে শেয়ার, এই নীতি সামাজিক আন্দোলনে রূপান্তর করা। বাংলাদেশ আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে জাতীয় নির্বাচন, রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক মেরুকরণ আরও বাড়তে পারে। এমন সময়ে বিভ্রান্তিকর এই মহামারীকে রুখতে না পারলে সমাজ হারাবে পারস্পরিক বিশ্বাস, রাজনীতি হারাবে দায়িত্ববোধ, আর জাতি হারাবে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা। সত্য ও দায়িত্ববোধের পাশে দাঁড়ানো এখন কেবল সাংবাদিক, রাজনীতিবিদ বা রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কারণ একটি জাতি যখন মিথ্যার জয়গানে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সত্য আর স্বাধীনতা দুটোই তার কাছ থেকে একে একে হারিয়ে যায়। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ভয়ঙ্কর পরিণতি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন প্লাক্সাস ক্লাউড লিমিটেডের সিইও মোবারক হোসেন এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোবারক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আসলে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের বিষয়ে আপনার বেশ গবেষণা রয়েছে। আপনার জায়গা থেকে সামনে আমরা জানি জাতীয় নির্বাচন, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জন, সামাজিক বিশ্বাসযোগ্যতা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই ধরনের একটা ব্যাপার, যে ভুল তথ্য, অসত্য তথ্য পরিবেশন। সেটার আসলে আপনি গবেষণা করতে গিয়ে বা আপনার ফাইন্ডিংস কি, দায়টা আসলে কোন মানে ঠিক কোন রিজনের দায়টা বেশি, পেশাজীবীদের দায়টা বেশি? আসসালামু আলাইকুম। তো এখানে যে ব্যাপারটা আছে, আমাদের দেশে বাংলাদেশে যে রিউমার স্ক্যানার আছে, এখানে দেখবেন যে বাংলাদেশে 2023 সালে প্রায় 1000-এর মতো স্ক্যান ছিল এবং এটা ডিটেক্ট করা হয়েছে, এবং এটা 2024 সালে এসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আমাদের যে ইনফরমেশন এবং মিস ইনফরমেশন যে ছড়াচ্ছে এবং রিউমার স্ক্যানার দিয়ে ডিটেক্ট করতেছে, এবং এটার কিন্তু বাংলাদেশে কোনো রুলস নাই, অর্থাৎ ল নাই। কিন্তু আপনি দেখবেন সিঙ্গাপুরে ল আছে এবং জার্মানিতে 2000 ইয়াতে একটা ল ওরা করছে এই যে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের জন্য, এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু একটা ল তাদের জন্য একটা তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি একটা ইনফরমেশন, যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে এখন আমাদের নতুন করে অনেক ধরনের জিনিস তৈরি হবে, এবং এটাকে প্রোটেক্ট করতে হলে আপনাকে পুরান তথাগত আইন দিয়ে কিন্তু আপনাকে এটাকে প্রোটেক্ট করতে পারবেন না। এর জন্য আপনাকে আইনগুলোও কিন্তু নিত্য নতুন চেঞ্জ করতে হবে। একই রকম ভাবে যেটা হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের আইনগুলি না থাকার কারণে আপনি কিন্তু যে কোনো একটা তথ্য, যেমন আমি সাধারণভাবে বলি যে আপনার টিভিতে যে কোনো একটা তথ্য আপনি যদি ছড়ান, এর জন্য কিন্তু আপনাদের টিভি চ্যানেলকে অথবা সম্পাদককে দায়ী করা যাবে। অথচ দেখেন, আপনারা হাজার হাজার কোটি টাকার মানে বাংলাদেশের থেকে যে পরিমাণ বিজ্ঞাপন যাচ্ছে, আমাদের যে অন্য মিডিয়াগুলি আছে, ইউটিউব আছে, এই চ্যানেলগুলির মধ্যে যে বিজ্ঞাপনগুলি যাচ্ছে এবং এখানে যে ইনফরমেশনগুলি ছড়ানো হচ্ছে, তো এগুলা কি হচ্ছে, প্রথমে তারা ফ্রি অফ কস্টে দেখাচ্ছে, এবং আপনাদের যতটুকু বাধ্যবাধকতা আছে একটা তথ্য মানে প্রচার করার জন্য, তাদের কিন্তু ন্যূনতম এই বাধ্যবাধকতা নাই। এবং এই বাধ্যবাধকতা ছাড়া তারা যে তথ্যগুলো প্রচার করতে দিচ্ছে, একটা হচ্ছে বলতেছে ওপেন স্বাধীনতা, মানে যে কেউ তথ্য ছড়াতে পারে, কিন্তু তাদের দেশে কিন্তু এগুলো প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের রুলস আছে। তারা এই কারণে এই ধরনের তথ্যগুলো অবাধভাবে ছড়াতে দিচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই রুলস গুলি নাই। তো আমার যেটা মনে হয়, আমাদের দেশে এই রুলস গুলো অবশ্যই দ্রুত মানে করা দরকার, ইমপ্লিমেন্ট করা দরকার। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আপনি একটা তথ্য অথবা যে কোনো একটা কিছু আপনি কি আংশিক অংশ কেটে নিতে পারেন, এবং এছাড়া যেটা হচ্ছে যে আমাদের এআই দিয়ে কিন্তু এখন বিশেষ বিশেষ অনেক ধরনের কিছু তৈরি করা আমরা যাচ্ছে। একটু রিদওয়ানুল ইসলাম ওনার কাছে যেতে চাই। আপনি যেগুলো বলছিলেন ঠিক আছে, মানে ওনার সিটিজেন হিসেবে ওনার যে ফাইন্ডিংস রয়েছে, ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার হিসেবে, রিদওয়ানুল ভাই আপনি একটু বলবেন যে আপনার এই যে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশনের ক্ষেত্রে আপনি কি পেয়েছেন? আমাদের মোবারক হোসেন ভাই তো একটা বিষয় তুলে ধরলেন। মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের যে চর্চা, এটা তো নতুন নয়। তবে বিষয় যেটা হচ্ছে, যখন বিভিন্ন ইভেন্টস গুলো আসে, যেমন ধরেন পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি হয়,
বা হচ্ছে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা আহ, যে কোনো ধরনের ডিজাস্টার আসে, তখন আসলে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের স্রোতটা আসলে বেড়ে যায় আর কি। এখন এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনকে আমরা কিভাবে আটকাবো বা আটকানোর উপায়টা আসলে কি? এক্ষেত্রে আসলে মানে আটকানোর আপনি চেয়ে তো আমার কথা যে এই সেক্টরটা আসলে আপনি মানে কোন জায়গাতে বেশি দেখেন? ধরেন আমরা হরহামেশা শুনি যে গণমাধ্যমের আসলে জাতীয় গণমাধ্যম যেটি তারা কি খুব বেশি এর সাথে জড়িত বেশি, নাকি আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম যখন থেকে আত্মপ্রকাশ করেছে সেই প্ল্যাটফর্ম আসার পর থেকে এটা বেড়ে গেছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে মানে এখন তো ইনফরমেশনের মানে অবাধ তথ্যের যুগ। তো ফলে যেটা হচ্ছে এখন আমাদের মেইনস্ট্রিম মিডিয়া গুলো অনেক তথ্যের জন্য সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যেসব প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়তেছে বা হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যেসব গুজব বা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আসতেছে, অনেক সময় দেখা যায় সেই বিষয়গুলো মিডিয়াতেও চলে আসতেছে। কারণ হচ্ছে মিডিয়া অনেক সময় ক্লিকের পেছনে দৌড়াচ্ছে, বা হচ্ছে আমার নিউজটা এখনই দিতে হবে, আমার পাঠক ধরতে হবে, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণে যেটা হয় যে মিডিয়াও এখন আর মানে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানোর একটা বাহক হিসেবে কাজ করতেছে। আমরা যদি রিসেন্ট টাইমে এরকম আমরা অনেক বেশ কিছু উদাহরণ আমাদের সামনে আছে। এই যেমন কয়েকদিন আগেই এই রিসেন্ট দুই একদিন আগেরই ঘটনা, যে একটা মেয়ে বাংলাদেশে প্রথম চাঁদে পা রাখতে যাচ্ছে, এ ধরনের একটা নিউজ সামনে আসলো। তারপরে অন্যান্য মিডিয়া গুলো সেটা কভার করতে শুরু করলো। আমরা যখনই হচ্ছে আবার এটা ফ্যাক্ট চেক করলাম, স্টোরি করলাম, ডিবাং করলাম, আবার মিডিয়া গুলো সেটা সরিয়ে ফেললো। হ্যাঁ, মানে এই যে চর্চাটা, এই খবরটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া নিচ্ছে। আহ, এই যে মিডিয়া থেকে পিক করা, আবার অনেক সময় মিডিয়া এখন যেহেতু অনেক বেশি পলিটিক্যালি ওয়েপনাইজড, সে কারণে দেখা যায় হচ্ছে মিডিয়া গুলাও কখনো কখনো উদ্দেশ্য কিন্তু প্রণোদিত এইগুলো ভাবেও যে ঘটে প্রমোট করে। রিদওয়ানুল ইসলাম, এটাও তো একটা ফ্যাক্ট যে এটা ঘটে। ধরেন একটা রিলায়েবল একটা প্রতিষ্ঠান কোনো একটা আনঅথরাইজড সোর্স থেকে কোনো নিউজ পেয়ে দিয়ে দিয়েছে, সেই রিলায়েবল প্রতিষ্ঠান থেকে আরেকটা রিলায়েবল বা জাতীয় গণমাধ্যম তাকে ফলো করে আরেকটা দিয়েছে, এইভাবেই তো বাড়ে নাকি? বাড়ার কোনো মানে আমাদের ক্রস চেকিং এর কোনো দুর্বলতা বা স্কিল লেভেলে কোনো দুর্বলতা মনে হয় নিউজ রুমের? আচ্ছা, এখন মানে এখানে বিষয় যেটা হচ্ছে কি, মানে নিউজ দেওয়ার যে তারা, যে আমাকে এটা এখনই দিতে হবে, বা আচ্ছা আমাকে এখনই পাঠক ধরতে হবে, মানে আমাদের আমাদের মিডিয়া বা আমাদের দেশের মিডিয়া গুলো যতদিন পর্যন্ত এই চর্চাটা করবে বা এই চর্চার মধ্যে থাকবে আমাকে পাঠক ধরতে হবে, বা হচ্ছে আমার এখনই নিউজটা দিতে হবে, এই বা আমার ক্লিক পাইতে হবে, এই চিন্তা বা এই টেন্ডেন্সি মিডিয়া যতদিন থাকবে, আসলে ততদিন মিডিয়াও হচ্ছে ওই যে বাহকের যে জায়গাটা, সেই জায়গাটাতে মানে আরো মানে এই বাহকের জায়গাটাতেই থাকবে। তো এই ক্ষেত্রে যেটা মিডিয়ার কাজ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো তথ্য আসা মাত্রই সেটা গ্র্যাব না করে সেটা ভেরিফিকেশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া যাওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমি আমার ফ্যাক্ট চেকিং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের দেশীয় মিডিয়া হাউস গুলার একটু মানে দুর্বলতা আছে। মোবারক হোসেনের কাছে একটু যেতে চাই। ধরুন আমরা অনেক সময় দেখি চটকদার নিউজ, সেটাকে আসলে কিভাবে আমরা কোন ক্রাইটেরিয়ায় ফেলবো? ধরুন এক গরুর তিন মাথা বা এক গাছে তিন ধরনের ফল, মানে সেটা হয়তো ভেতরে দেখে অনেক সময় মনে হচ্ছে যে সেটা অতটা আকর্ষণীয় ছিল না, চেষ্টা করা হয়েছে এরকম হেডার দিয়ে। সেটা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পরেই আমরা বেশি দেখতে পাই। আরেকটি বিষয় যে এর বাইরেও যেটা হয় যে পলিটিক্যালভাবে বা কোনো ব্যক্তিকে হ্যারাসমেন্ট করার জন্য দেখিয়ে বলা হয় যে তার সঙ্গে কোনো একটা ছবি দেখিয়ে বলা হয়, এক ধরনের নিউজ তৈরি করা হয়। সেটা কোনটা আসলে সবচেয়ে বেশি মনে হচ্ছে ভয়ংকর? আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আমরা কিন্তু এই মিডিয়া অথবা মোবাইল ফোনের কারণে আমাদের মনের যে স্থিরতা আছে, অন স্ক্রিন টাইম এবং মনোযোগ, এটা কিন্তু আমাদের অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে, যেটা কিনা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে নেমে আসছে। ঠিক আছে? এবং আপনি কিন্তু যখন অনলাইনে যান, আপনি প্রচন্ড পরিমাণে অস্থির থাকেন। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই অস্থিরতার মধ্যে আপনি কোনটাকে দিয়ে একটা হেডলাইন, যেহেতু একটা মানুষ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু সে স্ক্রল করতে থাকে,
এবং স্ক্রলিং এর ওই টাইমটার মধ্যে তার এই ভিউটা নেওয়ার জন্য আমরা আসলে কিন্তু অস্থির হয়ে আছি। আমরা এটাকেই মনে করছি যে না আমার এত ভিউ দরকার, আমার এত, এবং এটা করতে করতে না আসলে আমাদের যে মিডিয়া আছে এই ইন্ডাস্ট্রিটা 3 থেকে 5 বছর পরে এই জিনিসটা কিন্তু আসলে থাকবে না। আর থাকবে না ইন সেন্স আমি বলছি, আমরা একটা সময় ছিল মিডিয়া, সোশ্যাল মিডিয়া একটা পার্ট ছিল, ওইখানকার কোন নিউজ আমাদের ন্যাশনাল নিউজকে মানে হ্যাম্পার করতে পারতো না, ইনফ্লুয়েন্স করতে পারতো না। এখন আসলে এটা বিদেশে অনেক বড় একটা সেক্টর হিসাবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশটা অথবা যে কোনো একটা দেশ আপনি যদি দখল করতে যান, তখন কিন্তু আস্তে 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 তার মিডিয়াটাকে দখল করার জন্য আপনি হঠাৎ করে পারবেন না। এর জন্য কি করতে 5 বছর, 10 ইয়ার্স, 20 ইয়ার্স এর একটা প্ল্যান থাকে। এবং আমরা এই প্ল্যানের মধ্যে দেখেন যে আমাদের দেশে ইউটিউব যখন শুরু হয়েছে, এখন ওই শুরু হওয়া থেকে এখন 2025 সাল, এখন কিন্তু দেখেন আমরা সোশ্যাল মিডিয়ার একটা কন্টেন্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল মিডিয়াতে ডিসকাস করতে হচ্ছে। এবং এই ন্যাশনাল এই সোশ্যাল মিডিয়া যেহেতু ফ্রি অফ মানে ফ্রি অফ কস্ট মানুষ কন্টেন্ট উঠাতে পারছে, এবং উঠাতে উঠাতে কিন্তু আমরা আসলে দেউলিয়া হয়ে যাচ্ছি। জাস্ট একটা সিম্পল উদাহরণ বলি, আপনাদের নিউজ মিডিয়ার কথাই বলি, যে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে আমি দেখেছি যে আর্কাইভ একটা জায়গা থাকে, অর্থাৎ এই চ্যানেলের প্রত্যেকটা জিনিস তার আর্কাইভ করে তারা এবং খুব সিকিউরড একটা জায়গার মধ্যে কিন্তু রেখে দেয়। কিন্তু আমার যেটা ধারণা এখন বর্তমানে যে আপনার এই ফ্রি প্ল্যাটফর্ম অথবা অন্যান্য দেশগুলি যেটা করে, আপনাকে প্রথমে লাভ দেখাবে যে আপনার কি কি লাভ হবে, আপনার এই কন্টেন্ট গুলো দিয়ে দেন। এরপর আপনাকে লোভ দেখাবে, এরপর আপনাকে বন্দি করে ফেলবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা আস্তে আস্তে তার মানে বন্দি লাভ, লোভ, তারপরে এবং ক্ষতি, মানে তারপর আমরা আপনাকে যেটা বলি বন্দি করবে। লোভে পাপ, পাপে অপমৃত্যু, মানে ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি, জায়গায় আপনি চলে এবং গেছে। আপনি একটা জিনিস দেখেন, আপনার এই নিউজ মিডিয়ার যে আর্কাইভ রুমে আমি যদি ঢুকতে চাই, অবভিয়াসলি আপনি আমাকে ঢুকতে দিবেন না। অথচ আপনার এই কন্টেন্ট, কোন কন্টেন্টটা আপনার নিউজ মিডিয়া রুমের যেটা আর্কাইভ রুমে আছে, যেটা অনলাইনে নাই, এমন কি কোনো কন্টেন্ট আছে? এবং আপনাকে কত টাকা পে করলে আপনার এই কন্টেন্ট গুলা দরজাটা খুলে দিতেন? দিতেন না কিন্তু, কিন্তু আপনাকে প্রথমে লোভ দেখানো মানে লাভ দেখানো হয়েছে যে আপনার এই কন্টেন্ট গুলো এখানে না রেখে আপনি সোশ্যাল মিডিয়াতে দেন, আপনার ইউটিউব চ্যানেলে দেন, আপনার ভিউয়ার্স আপনার আসলে কিন্তু আর্কাইভ হয়ে থাকলো, আপনার মানে এই একটা ভিউজ এক ধরনের লোভ এবং এক ধরনের লাভের এক্স্যাক্টলি, আশা। এবং পরে করতে মোবারক করতে হোসেন, কিন্তু আপনি আপনার একদম যে সঠিক পয়েন্টই তুলে ধরেছেন। একটু বলতে চাই যে এই যে এটাও কি একটা বড় ব্যাপার দাঁড়িয়ে এলো, মানে দাঁড়িয়ে গেছে যে যখন থেকে আমাদের প্রিন্ট মিডিয়া তারা এই প্রিন্ট মিডিয়াটা মনে হচ্ছে যে টিভি মিডিয়ার মতো করে আচরণ করছে, তখন আবার টিভি মিডিয়া আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিট দিতে যেয়ে তারাও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মানে এই অসুস্থ প্রতিযোগিতা, পাশাপাশি আপনি বলছিলেন যে যারা ভিউয়ার তারা আলটিমেটলি খুব শর্টস টাইম স্টে করছেন একটা কন্টেন্টে, তাদেরকে ধরা এবং তাদের যে ক্যারেক্টার তৈরি হচ্ছে, সেটা সব মিলিয়েই কি একটা হসপস লেগেছে? একদম সব মিলিয়ে, এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা ইচ্ছাকৃতভাবে করতে করতে আপনার আমাদের বাংলাদেশে যে বর্তমানে যে চ্যানেলগুলি আছে, এবং আমি যে আমার যে ইন্টারনাল মানে বাইরে থেকে যেটা বলছি, এই চ্যানেলগুলো ধুকে ধুকে আস্তে আস্তে কিন্তু তাদের যে মূল বিজনেস বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো কিন্তু চ্যানেলগুলি এখন পাচ্ছে না। এই বিজ্ঞাপনগুলি চলে যাচ্ছে, মানে ধরেন ডিবিসির ভিউয়ার্স গুলি, আপনাকে যদি কেউ টাকা দেয় আপনি ভিউয়ার্স গুলি কারো হাতে তুলে দিতেন না। অথচ আপনাকে যখন লাভ দেখানো হলো এবং লোভ দেখানো হলো, আপনার কন্টেন্ট গুলা ইউটিউবে দিয়ে দিলেন, এবং দেওয়ার পরে কিন্তু আপনার যে ভিউয়ার্স গুলি কোনো একটা কোম্পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই কোম্পানি কিন্তু এখন আপনার ভিউয়ার্স গুলিকে তারা বিজ্ঞাপন দিয়ে তারা টাকা কামাচ্ছে। অথচ এবং একটা সময় আসবে আপনার নিউজ অথবা আপনার কোনো কিছু আপনি অনলাইনে দেওয়ার পরে ওই কোম্পানিকে টাকা, আপনারা যদি টাকা না দেন আপনার এই নিউজ আপনাকেই দেখতে হবে, সাধারণ মানুষের হাতে পৌঁছাবে না। এইভাবে অ্যালগোরিদম গুলা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এবং তখন এই সময়টা কিন্তু খুব বেশি দূরে না। এখন এই হসপিটাল পরের স্টেজটাই হচ্ছে আপনাদের যে নিয়ন্ত্রণটাই আপনাদের হাতে আর থাকছে না। ঠিক আছে, এবং এইগুলো আসলে কি লম্বা সময় ধরে হতে থাকে, তো তো আমরা আসলে বুঝতে পারি না। এবং আমার যেটা মনে হয় যে আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে সচেতন হওয়া উচিত। আপনার কাছে একটু শেষ করতে চাই, মোবারক হোসেন, আপনি একটু যদি এক লাইনে বা সংক্ষেপে বলতেন, মানে এ থেকে আসলে কিভাবে মুক্তি আসতে পারে, মানে সরকার কি ধরনের স্টেপ নিতে পারে? আচ্ছা, এই জায়গাগুলিতে দেখেন আমাদের দেশ থেকে অনেক উন্নতিতে মানে প্রযুক্তিতে উন্নত অনেকগুলি দেশ আছে, তারা কিন্তু এই ধরনের মিডিয়াগুলিকে তাদের দেশে ঢুকতে দেয় নাই। এবং ঢুকলে তাদের দেশেও কিন্তু এই ধরনের মিডিয়াগুলি আছে, এবং তাদের যথাযথ আইন আছে, এবং তারা এটা প্রয়োগ করছে এবং এটা ব্যবহারও করছে। ঠিক আছে, এখন আপনি একটা প্রযুক্তি কিনলেন, আপনি একটা গাড়ি কিনলেন, অথচ আপনি এটা ড্রাইভিং জানেন না, তো দু একটা অ্যাক্সিডেন্ট তো হবেই। এবং এটা যখন অনেক মাত্রায় অনেকের হয়ে যাবে, তখন কিন্তু আসলে এটাকে নিয়ন্ত্রণ করাটা খুব ডিফিকাল্ট। তো আমার যেটা মনে হয়, যখনই আমাদের প্রযুক্তি আসবে, প্রযুক্তির জন্য মোস্ট ওয়েলকাম। প্রযুক্তিটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব অথবা আমরা কিভাবে পরিচালনা করব, এবং এ ধারা এইটা দিয়ে যতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত না হতে পারে, ওই প্রোটেকশন গুলো আমাদের আসলে থাকা উচিত বলে আমি মনে করি। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে আমরা ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা ভুল তথ্যের ব্যাপারে বা অসত্য তথ্য পরিবেশনটা, যে অংশটা আসলে
সবচেয়ে বেশি AK-47 মানে ইল্লিগাল AK-47 মতো কাজ করে, সেটা কি আপনি এটা মনে করেন যে একজন ব্যক্তিকে বা একজন প্রতিষ্ঠানকে যখন হিউমিলেট করা হয় বিভিন্ন তথ্য দিয়ে, সেই তথ্য যাচাই বাছাই করার কোনো সুযোগই থাকে না এবং সেটা জাতীয় গণমাধ্যমের চেয়ে সামাজিক মাধ্যম বা অন্যান্য প্ল্যাটফর্মে বেশি হয়, সেটাকেই আসলে প্রতিরোধ করা সবচেয়ে বেশি প্রয়োজন? প্রশ্নটা আরেকবার বলবেন, বুঝিনি আসলে। আমরা বলতে চাচ্ছিলাম যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তিকে অনেক সময় এক ধরনের তথ্য দিয়ে তাকে হিউমিলেশন করা হয় বা পাবলিকলি খাটো করা হয়, সে ওই তথ্যের এগেইনস্টে কখনো যাচাই বাছাই করার জন্য চ্যালেঞ্জ করার সুযোগও পায় না। কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখি জাতীয় গণমাধ্যমের চেয়ে অন্যান্য প্ল্যাটফর্মে বেশি হয়। সেটাই কি আসলে সবচেয়ে বড় ক্ষতি করছে মানে পুরো সিস্টেমকে? এটা তো অবশ্যই ক্ষতি করছে এবং এই বিষয়টা যেহেতু মানে মেইনস্ট্রিম মিডিয়াতে যখনই কোনো তথ্য আসে আমরা, হ্যাঁ, দুই একটা তথ্য বা 10টা সংবাদের মধ্যে হয়তো একটা সংবাদ আপনার ফিল্টারহীন ভাবে চলে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা যাচ্ছে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যা যাচ্ছে ওগুলো কিন্তু কোনো ধরনের ফিল্টার ছাড়াই যাচ্ছে এবং ওইখানে কোনো আপনার নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ না থাকার কারণে আসলে ক্ষতির মাত্রাটা সেটা ব্যক্তির ক্ষেত্রে হোক বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, সেটা আসলে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলাতেই বেশি বলে মনে করি আর কি। তো সেইটার ক্ষেত্রে ধরুন আমি একদম ভেঙে বলি, ধরেন আপনি আমাকে নিয়ে বা আমি আপনাকে নিয়ে একটা কন্টেন্ট বানালাম। আমার একটা হয়তো পোর্টাল আছে বা পোর্টালের এগেইনস্টে একটা মাল্টিমিডিয়া আছে, ফেসবুক, ইউটিউবের একটা চ্যানেল আছে। সেখানে আমি আপনাকে একটা কোনো না কোনোভাবে ন্যারেটিভ তৈরি করলাম, আপনি লোক সুবিধার না, এই সমাজে অনেক কিছু করে বেড়াচ্ছেন। কিন্তু এই যে ঘটনা আমরা যে তথ্য দিলাম, সেই তথ্য তো আপনি চ্যালেঞ্জের জায়গা আমরা দেখি না বা এই তথ্য অবাধে দেওয়ার সুযোগ রয়েছে। এইটা আসলে তো সব জায়গায় ক্ষতিগ্রস্ত করছে, মানে এইটা থেকে পরিত্রাণের উপায়টা কি? আহ এই ক্ষেত্রে পরিত্রাণের উপায় আসলে মানে আইনি হস্তক্ষেপ একটু পরিত্রাণের একটা উপায়, কিন্তু যেটা হচ্ছে মানে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোতে আসলে আইনের প্রয়োগ যতটা হয় আবার আইনের অপপ্রয়োগটাও হয়। তো এইসব ক্ষেত্রে আসলে আইনের যথাযথ প্রয়োগটা খুব বেশি জরুরি আর কি, যাতে আইনের, যেমন ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা যদি আমরা বলি, বা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা যদি আমরা বলি, এই আইনগুলো যতটা না মানে ফেক নিউজ বা কোনো ব্যক্তিকে ডিফেম করার ক্ষেত্রে প্রয়োগ করা, মানে ডিফেমের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, তার চেয়ে বেশি সাংবাদিক হেনস্থা বা হচ্ছে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, মানে কাউকে ব্যক্তিগতভাবে কেউ আমার অপছন্দ, তার নামে হচ্ছে একটা আমি মামলা ঠুকে দিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, মানে এইভাবে অপব্যবহারটা হয়েছে। তো এইসব কারণে আসলে আইনের একটা ব্যবহার, মানে আইন কার্যকর উপায় হইতে পারে, তবে সেক্ষেত্রে আইনের প্রয়োগটা যাতে একদম পারফেক্টলি হয় সেটা মানে নিয়ন্ত্রণ করাটাও আসলে আহ, একটা বিবেচনার বিষয় আর ওকে, কি। আমরা থামতে হচ্ছে। ফ্ল্যাক্সাস ক্লাউড লিমিটেডের সিইও মোবারক হোসেন এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ।